আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। জুলাই শহীদ ও আহতদের পরিবারের সমস্যার স্থায়ী সমাধানে তারেক রহমানের প্রতিশ্রুতি, আন্দোলনকে দলীয় স্বার্থে ব্যবহারের চেষ্টা প্রতিরোধের আহ্বান। পিটিআই মানুষ মারাকে মব বলে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে তাজুল ইসলামের অভিযোগ, নতুন বাংলাদেশে এটি বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারিয়া। নারীকে দূরে সরিয়ে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয় বললেন জাইমা রহমান। নারীর অধিকার প্রতিষ্ঠায় পুরুষদেরও ভূমিকা রাখার আহ্বান। মোহাম্মদপুরে 9 জনকে হত্যা মামলায় তাপস নানক সহ পলাতক 24 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, 29 জানুয়ারি হাজির করার নির্দেশ। এবং জমকালো আয়োজনে 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী, নির্বাচিত 11টি শর্ট ফিল্ম প্রদর্শিত হবে আইস্ক্রিনে। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তিনি জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সমস্যার স্থায়ী সমাধান করবেন। জুলাই আন্দোলনে যারা প্রাণ হারিয়েছে এবং যারা ক্ষতিগ্রস্ত তাদের পরিবারের সদস্যদের সহায়তার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মতো আরও একটি ডিপার্টমেন্ট করা হবে। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থে ব্যবহার করতে চায় তাদের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ইমতিয়াজের রিপোর্ট। 2024-এর গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও। এক বক্তব্যে হয়তো আমরা সভায় দলের চেয়ারম্যান তারেক রহমান বলেন, জুলাইয়ে প্রতিটি পেশা শ্রেণীর মানুষ, নবীন প্রবীণ সকলে অংশ নিয়েছিলেন। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থে ব্যবহার করতে চায় তাদের সম্পর্কে স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী মানুষদের সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদ শাসন শোষণের বিরুদ্ধে 2024 সালের গণ অভ্যুত্থানে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী প্রত্যেকটি সেক্টরের প্রতিটি শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছে। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষার আন্দোলনে পরিণত করতে চায় তাদের সম্পর্কে স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী প্রিয় মানুষকে অবশ্যই সজাগ থাকা জরুরি। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মতো আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করা হবে যার দায়িত্ব হবে 24-এর শহীদ এবং আহতদের পরিবারের দেখভাল করা। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল 71 সালে, তাকেই আবার রক্ষা করা হচ্ছে 2024 সালে। সেজন্যই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। বিএনপির চেয়ারম্যান বলেন, 24-এর গণ অভ্যুত্থানে শহীদ এবং আহত সকলের উদ্দেশ্য ছিল একটি স্বনির্ভর, নিরাপদ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা হতাহত হয়েছেন তাদের উদ্দেশ্য কি ছিল? তাদের উদ্দেশ্য ছিল একটি স্বনির্ভর, একটি নিরাপদ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। জুলাই যোদ্ধাদের সাহসিকতার কারণেই ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলেও মন্তব্য করেন
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। 24-এর গণ অভ্যুত্থানে আহত ও নিহত পরিবারের স্বজনদের অভিযোগ, 18 মাসেও গণহত্যাকারীদের বিরুদ্ধে তেমন কোনো বিচার কার্যক্রম দেখা যায়নি। অনেকে বলেন তারেক রহমানের নেতৃত্ব ছাড়া জুলাইয়ের আহত নিহতদের সুষ্ঠু বিচার আর কেউ করবে না। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। মির্জা ইমতিয়াজের রিপোর্ট। 24-এর গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিতে কেউ কেউ আসেন ক্র্যাচে ভর দিয়ে, আবার কেউ আসেন হুইল চেয়ারে করে, কেউ বা আসেন শহীদ স্বজনদের ছবি সঙ্গে নিয়ে। জুলাই আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের সঙ্গে একান্তে কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। আপনজন হারানোর বেদনা এবং নিজেদের কষ্টের কথা তুলে ধরেন তারা। তারেক রহমান নিজে আমাকে খোঁজে, ওর সার্জারির আগে লন্ডন থাকা অবস্থায় আমার সাথে কথা বলে। ইভেন উনি বলে আপনার ভাইরা যেমন আপনার পাশে আছে, আমি ইনশাল্লাহ আপনার পাশে থাকি, যেখানেই থাকি। প্রায় 1-1.5 মাস ধরে বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরতেছি যে তারা এতিম বাচ্চা, তাদের একটু লেখাপড়ার ব্যবস্থা করে দেন। কোনো মন্ত্রণালয় সাড়া দিচ্ছে না। অনেকে বলেন তারেক রহমানের নেতৃত্ব ছাড়া জুলাইয়ের আহত নিহতদের সুষ্ঠু বিচার আর কেউ করবে না। আহত যোদ্ধারা আছে এবং শহীদ পরিবার আছে, তাদের পুনর্বাসনের জন্য যা করণীয় উনি তা করবে, এই প্রত্যাশা রাখতেছি। আমরা যে আশা নিয়ে ইন্টারিম সরকারকে গঠন করেছিলাম, আজকে সেই আশা আমাদের পূরণ হয়নি। আমার ছেলের খুনি আমার সামনে, সে বাসায় তার সংসার নিয়ে বসবাস করছে। আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা অন্তত এই শহীদের বিচারটুকু যেন এই বাংলা মাটিতে করা হয়। আমাদের আহত নিহত এই বিচার জনাব তারেক রহমান ছাড়া কেউ করতে পারবে না। তারেক রহমান ও ডক্টর জুবাইদা রহমান মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং একই সঙ্গে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। মব বলার বিষয়ে নাগরিকদের সতর্ক করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম। তার মতে পিটিয়ে মানুষ মারাকে মব বলে সূক্ষ্মভাবে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। নতুন বাংলাদেশে এটি বরদাস্ত করা যাবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। তবে মবকে উস্কানি দেওয়া তার ওই বক্তব্যের বিরোধিতা করেছেন রাজনীতিকরা। রিজু নাজের রিপোর্ট। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আয়োজনে সিডাপ মিলনায়তনে বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন শিরোনামে নীতি সংলাপ। সেই আলোচনাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি ব্যাখ্যা করলেন কোন ঘটনাকে মব বলা যাবে আর কোনটাকে বলা যাবে না। যে এই মব বলাটার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করে। গণভবনের পতনের যে আন্দোলন, তার সাথে রাস্তায় ছিনতাইকারী অথবা কোনো ধর্মীয় সংখ্যালঘুকে পিটিয়ে বিশেষ কোনো গোষ্ঠীর মানুষ যদি হত্যা করে, দুটোকে একসাথে বিচার করা যাবে না। মব শব্দটা প্রয়োগের আগে অবশ্যই আমাদেরকে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে। তাজুল ইসলামের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন আলোচনায় অংশ নেওয়া রাজনীতিকরা। চিফ প্রসিকিউটর বলে গেলেন মবকে মব বলা যাবে না। আচ্ছা, আমরা যে নামেই ডাকি না কেন, এটা তো সত্যি, এটা তো উনি বলে যেতে পারলেন না। এইসবের আইনের অনুশাসন কায়েম আছে, বিচার হচ্ছে। ডান পাশে বসা উনি চলে গেছেন, আমার কাছে মনে হলো উনি একটু থ্রেটই করলেন। মবকে জাস্টিফাইড করব, ওয়াই? মবকে অ্যালাউ করা হয়েছিল, এখন মব সরকারকে খেয়ে ফেলছে, নির্বাচন কমিশনকে খেয়ে ফেলছে, দেশকেও খেয়ে ফেলতে পারে। সিজিএস এর নীতি সংলাপের একেবারে শেষে এসে যোগ দেন আইন উপদেষ্টা। এত অল্প সময়ে বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বেশি সংস্কার হয় নাই, এটা সবিনয়ে বলবো এবং অত্যন্ত জোরের সাথে বলবো। এখন ধরেন আমি আপনাকে বলতে পারি থিওরিটিক্যালি উচ্চ আদালত, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য যা যা আইন করা দরকার সব আমরা করেছি। আমি টেম্পটেড হচ্ছি বলতে যে আমরা 100% করেছি। একই স্থানে সবার জন্য গণতন্ত্র, সংখ্যালঘু অধিকার, প্রতিনিধিত্ব এবং জাতীয় নির্বাচন নিয়ে আরেকটি নীতি সংলাপের আয়োজন করে সিজিএস। সংস্থাটির প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচকরা অভিযোগ করেন সবার জন্য সমান অধিকারের কথা বলা হলেও এর কোনো প্রয়োগ নেই। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা।
বেগম খালেদা জিয়ার দৌহিত্রী ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, নারীকে দূরে সরিয়ে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়। তাই দেশের অর্থনীতিতে নারীর অংশগ্রহণ আরও বাড়াতে হবে, নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। জাইমা রহমান আরও বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠায় পুরুষদেরকেও নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। জাকি আক্তার রিপোর্ট। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত জাতি গঠনে নারী, নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় প্যানেল আলোচনায় নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান, চিকিৎসা সেবা সহ নানা বিষয়ে কথা বলেন সমাজকর্মী ও নারী উদ্যোক্তারা। আলোচনা সভায় উপস্থিত হন বেগম খালেদা জিয়ার দৌহিত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। দেশের নীতি নির্ধারণী বিষয়ে দেওয়া প্রথম বক্তব্যে জাইমা বলেন, নিজের ছোট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকতে হবে। আমাদের আদর্শ আলাদা, অভিজ্ঞতা আলাদা, দৃষ্টিভঙ্গিও আলাদা, কিন্তু তারপরেও আমরা একসাথে বসেছি, আলোচনা করছি, কারণ আমরা সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবছি। আর এই ভিন্নতা নিয়ে একসাথে কথা বলছি, একের পর এক শুনছি। এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য। কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আজ আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসাথে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে। নারী শিক্ষায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসামান্য অবদানের কথাও তুলে ধরেন জাইমা রহমান। আম্মা আব্বা একদিন দাদুকে সকাল সকাল দেখতে গেছিল, তো নার্স তারপরে বলেছে যে, ও আমি তো আপনার মাকে চিনেছি। আম্মু আব্বু বললো, কিভাবে? আপনার মাই প্রথম ইলেক্টেড প্রাইম মিনিস্টার বাংলাদেশের না? আম্মু আব্বু তো অবাক, হ্যাঁ আপনি কিভাবে জানেন? তো নার্স তারপরে বললো যে, আপনাদের যে উনি যে এত কিছু করেছেন এই মেয়েদের শিক্ষার জন্য, স্পেশালি প্রাইমারি এডুকেশন, আমাদের সরকার ওই 35-30 বছর আগে দেখে ইমপ্লিমেন্ট করেছিল। আর ওই কারণে লক্ষ লক্ষ মেয়েরা গ্রাম অঞ্চলে, ওদের দেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গা সদরে এখনও শিক্ষা পাচ্ছে, অন্তত প্রাইমারি এডুকেশন লেভেলে। সো ভাবলাম একটু শেয়ার যদি করে এখানেই করবো আপনাদের সাথে। অনুষ্ঠানে বিভিন্ন খাত থেকে আসা তরুণীদের সংগ্রাম, সম্ভাবনা ও নানা পরিকল্পনার কথা শোনেন জাইমা রহমান। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিল ও সুইজারল্যান্ডের 2 রাষ্ট্রদূত। রোববার বিকেলে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রথমে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। এরপর সৌজন্য সাক্ষাতে অংশ নেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেঙ্গালি। সাক্ষাতে নিজ নিজ দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্রে সম্প্রসারণের ব্যাপারে আলোচনা করেন তারা। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026। বিএনপির আরও 2 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিনে এই সিদ্ধান্ত জানানো হয়। বাতিল হওয়া 2 প্রার্থীর মধ্যে দ্বৈত নাগরিকত্ব থাকায় কুমিল্লা 10 আসনের বিএনপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া এবং ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম 2 আসনের প্রার্থী সারওয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করা হয়েছে। এর আগে শনিবার ঋণ খেলাপির অভিযোগে কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল করেছিল ইসি। অন্যদিকে ফেনী 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন। শেষ দিন নির্বাচন কমিশনে 65 জন প্রার্থীর আপিল শুনানি অনুষ্ঠিত হয়। অন্যান্য সংবাদ, ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের মোস্তফাপুর টেক্সটাইল মিল এলাকায় যাত্রীবাহী বাসের সাথে ইজি বাইকের সংঘর্ষে 6 জন মারা গেছেন। সন্ধ্যা 6টার দিকে সার্বিক পরিবহনে একটি যাত্রীবাহী বাস মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আছে।
সোয়া 6টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের টেক্সটাইল মিল এলাকায় বিপরীতমুখী একটি বাসকে সাইড দিতে গিয়ে যাত্রীবাহী ইজি বাইককে ধাক্কা দেয়। সে সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ইজি বাইকটিকে টেনে হেঁচড়ে নিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। বাস চাপায় ঘটনাস্থলে 5 জন মারা যান, পরে মারা যান আরও একজন। এ ঘটনায় কমপক্ষে 10 জন আহত হয়েছেন। ঘটনার পর উদ্ধার অভিযান করে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী। মোহাম্মদপুরে ফরহান ফায়েজ সহ 9 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল 1। পলাতক 24 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদের 29শে জানুয়ারি হাজির করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, পরশ, আরাফাত, নিখিল সহ পলাতক 7 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে 22 জানুয়ারি আদেশ দেবেন ট্রাইব্যুনাল 2। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করা ইউরোপের 8 দেশের উপর ট্রাম্পের 10% বাড়তি শুল্ক আরোপ, করণীয় নির্ধারণে ব্রাসেলসে ইইউ নেতাদের জরুরি বৈঠক। আবারও আমন্ত্রণ। শেষ হলো 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বাংলাদেশ প্যানোরামা মেধা শাখায় পূর্ণদৈর্ঘ্য শাখায় পুরস্কার পেয়েছে আকাশ হকের দ্য ইউনিভার্সিটি অফ চাংখারপুল। আয়োজকেরা জানিয়েছেন উৎসবের 11টি শর্ট ফিল্ম প্রদর্শিত হবে আই স্ক্রিনে। 9 দিনে উৎসবের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই। সুলতানা হিমুর রিপোর্ট। পর্দা নামল 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এবারের সেরা প্রামাণ্যচিত্র পুরস্কার পেয়েছে ইতালি, লাওস ও স্পেনের দ্য গার্ডিয়ান অফ স্টোরিজ। এশিয়ান ফিল্ম প্রতিযোগিতায় সেরা সিনেমার পুরস্কার পেয়েছে কিরগিজস্তানের কুরাক। সেরা অভিনেতা কাজাখস্তানের আবেল সিনেমায় মিস্টার ইয়েরলান তুলুতে। সেরা অভিনেত্রী ইরানের মিসেস ফারিবা নাদেরি। সেরা পরিচালক আজারবাইজানের তনহাদ ইনসানিন মনোলোকু সিনেমায় এমিন আফান্দিয়েব। বাংলাদেশ প্যানোরামা মেধা শাখায় শর্ট ফিল্ম হোয়াট ইফ ফিপ্রেসি বাংলাদেশ পুরস্কার জিতেছে তানহা তাবাসসুম। বাংলাদেশ প্যানোরামায় পূর্ণদৈর্ঘ্য শাখায় পুরস্কার পেয়েছে আকাশ হকের দ্য ইউনিভার্সিটি অফ চানখারপুল। এটা আমার শুরুর, আমি কখনো ভাবিনি যে আমি অ্যাওয়ার্ড পাবো আমার ফার্স্ট সিনেমায়। থ্যাঙ্কস টু মাই টিম, থ্যাঙ্কস আরিফ আমার সাথে, মানে অলওয়েজ আমার সাথে ছিল, আমার চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এটা আমাদের অনেক কষ্টের একটা অ্যাওয়ার্ড, আসলে আমরা যে পাবো এটা আমরা জানতাম না। আর প্রিমিয়ারের দিন সবাই এমনভাবে এসেছে, আমাদের অডিয়েন্স জায়গা ছিল না, সবাই মাটিতে বসেছে, সো দ্যাট ওয়াজ অসম ফর আস। আয়োজকরা জানিয়েছেন উৎসবে নির্বাচিত 11টি শর্ট ফিল্ম প্রদর্শিত হবে আই স্ক্রিনে। শর্ট ফিল্মগুলো বাচ্চাদের বাংলাদেশ প্যানোরামা ট্যালেন্ট সেকশনের যে ছবিগুলো, সেগুলো আই স্ক্রিন তারা এই ছবিগুলোকে কিনে নিতে চাচ্ছে এবং সেগুলো প্রদর্শন করার জন্য, উইচ ইজ ভেরি গুড নিউজ যে আমাদের অ্যাওয়ার্ড পাওয়া 3টি ছবিকে তারা সিলেক্ট করেছে যে এই ছবিগুলো তারা নেবে। অ্যান্ড আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের ফিল্ম মেকাররা যাতে তারা ফিল্ম মার্কেটটা পায়। 9 দিনের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মিডিয়া পার্টনার চ্যানেল আই। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করা ইউরোপের 8 দেশের উপর 10% বাড়তি শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 ফেব্রুয়ারি থেকে এই শুল্ক কার্যকর হবে। 1 জুন থেকে শুল্ক হার 25% করারও ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এই পদক্ষেপকে সম্পূর্ণ ভুল বলেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এটিকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। গ্রিনল্যান্ড এবং ডেনমার্কে হাজার হাজার মানুষ প্রস্তাবিত মার্কিন অধিগ্রহণের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ করেছে। এদিকে ট্রাম্পের হুমকির প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন আজ ব্রাসেলসে জরুরি বৈঠক ডেকেছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে বৈঠকে ইইউর 27টি দেশের রাষ্ট্রদূত অংশ নেবেন। বাণিজ্য সংবাদ।
কুষ্টিয়ায় ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগের আওতায় সচেতনতা বিষয়ক সেমিনার হয়েছে। বাংলাদেশ ব্যাংক আয়োজিত সেমিনারের সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিচালক আনম মইনুল কবির। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের নির্বাহী পরিচালক আমজাদ হোসেন খান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশিদ। সেমিনারে বক্তারা নগদবিহীন লেনদেনের সুবিধা, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার নিরাপত্তা এবং স্মার্ট বাংলাদেশ গঠনে ক্যাশলেস অর্থনীতির গুরুত্ব তুলে ধরেন। আবারও বিরতি নিচ্ছে। আবার আমন্ত্রণ। বাংলাদেশ ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সেনা প্রাঙ্গণ কনভেনশন হলে স্নাতক পর্যায়ের ৫,২২৪ জন এবং স্নাতকোত্তর পর্যায়ের ৬৭৯ জন শিক্ষার্থীকে সমাবর্তন অনুষ্ঠানে ডিগ্রি প্রদান করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি। সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সমাবর্তন বক্তা ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ ফয়েজ। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক জাহাঙ্গীর আলম। খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার। জুলাই শহীদ ও আহতদের পরিবারের সমস্যা স্থায়ী সমাধানে তারেক রহমানের প্রতিশ্রুতি। আন্দোলনকে দলীয় স্বার্থে ব্যবহারের চেষ্টা প্রতিরোধের আহ্বান। পিটিয়ে মানুষ মারাকে মব বলে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে তাজুল ইসলামের অভিযোগ। নতুন বাংলাদেশে এটি বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি। নারীকে দূরে সরিয়ে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয় বললেন জাইমা রহমান। নারীর অধিকার প্রতিষ্ঠায় পুরুষদেরও ভূমিকা রাখার আহ্বান। মোহাম্মদপুরে ৯ জনকে হত্যা মামলায় তাপস নানক সহ পলাতক ২৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ২৯ জানুয়ারি হাজির করার নির্দেশ। এবং জমকালো আয়োজনে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী। নির্বাচিত ১১টি শর্ট ফিল্ম প্রদর্শিত হবে আই স্ক্রিনে। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।